হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজ আবারও একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের এই প্র্যাকটিস সেটে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন রয়েছে যেগুলি সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। শুরু করছি আজকের প্র্যাকটিস সেটের প্রথম প্রশ্ন। কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করানো হয়? অপশন 1973 সালে, নাকি 1990 সালে, নাকি 1992 সালে, নাকি 1976 সালে? কি হবে? 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে কিন্তু এই পঞ্চায়েতি ব্যবস্থাটাকে ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হলো। আচ্ছা, কোন কমিশনের সুপারিশে এটা হয়েছিল ভারতীয় সংবিধান অন্তর্ভুক্ত? না, এলএম সিংভি কমিটির সুপারিশে। কোন কমিটি? এলএম সিংভি কমিটির সুপারিশে কিন্তু এই পঞ্চায়েতি রাজ বিষয়টা তোর ভারতীয় সংবিধানে কিন্তু অন্তর্ভুক্ত হলো। আচ্ছা, এলএম সিংভি কমিটি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল? 1986 সালে কিন্তু এলএম সিংভি কমিটি গঠিত হয়েছিল। এই পঞ্চায়েতি রাজ বিষয়ে আরো দুটি গুরুত্বপূর্ণ কমিটি রয়েছে, একটা হচ্ছে অশোক মেহতা কমিটি আর একটা হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। আচ্ছা, অশোক রায় মেহতা কমিটি কত সালে গঠিত হয়েছিল? 1977 সালে। কত? 1977 সালে কিন্তু অশোক মেহতা কমিটি কিন্তু গঠিত হয়েছিল। এই অশোক মেহতা কমিটি কিন্তু আমাদের যে এখন বর্তমানে দেখতে পাচ্ছি পঞ্চায়েত ব্যবস্থা ত্রিস্তরীয়, তিনটা স্তর, সর্বনিম্ন স্তর বা গ্রাম স্তর রয়েছে গ্রাম পঞ্চায়েত, ব্লক স্তর এবং মধ্যবর্তী পর্যায়ে রয়েছে পঞ্চায়েত সমিতি, তার উপরে রয়েছে জেলা স্তর রয়েছে জেলা পরিষদ। এটা এখন ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। কিন্তু এই অশোক মেহতা কমিটি যেটা 1977 সালে গঠিত হয়েছিল সেখানে কিন্তু ত্রিস্তরীয় পঞ্চায়েত গঠনের কথা বলা হয়নি, সেখানে বলা হয়েছিল দ্বিস্তরীয় পঞ্চায়েত গঠনের কথা। দুটো স্তর, কি কি না, প্রথম স্তর হচ্ছে তোর মন্ডল পঞ্চায়েত আর দ্বিতীয় হচ্ছে কি জেলা পরিষদ। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে কোন কমিটি সুপারিশ করেছিল যে পঞ্চায়েতের দুটি স্তর হওয়া দরকার, কি হবে? অশোক মেহতা কমিটি। এবার আসি বলবন্ত রায় মেহতা কমিটি বা বলবন্ত রায় কমিটি কি না, এটা এস্টাবলিশ হয়েছিল 1957 সালে। এই কমিটি কিন্তু রেকমেন্ড করেছিল যে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার কথা। হলো, তাহলে যদি বলা হয় যে বর্তমানে যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে এটা কোন কমিটি রেকমেন্ড করেছিল? বলবন্ত রায় মেহতা কমিটি। হলো, আচ্ছা, সর্বপ্রথম পঞ্চায়েতি ব্যবস্থার সূত্রপাত বা সূচনা ঘটেছিল কোন রাজ্যে? রাজস্থানের কোন জেলা? নাগর জেলা। আচ্ছা, কত সালে? 1959 সালে। 1959 সালে। আচ্ছা, ভারতে যে ত্রিস্তরীয় এই পঞ্চায়েত ব্যবস্থাটা কত সালে তৈরি হয়েছিল, লাগু হয়েছিল বা চালু হয়েছিল? 1973 সালে। 1973 সালে কিন্তু ভারতে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাটা কিন্তু চালু হয়েছিল। আচ্ছা, ভারতীয় সংবিধানের কত নম্বর তফসিলে এই পঞ্চায়েত গঠনের কথা বলা হয়? 9 নম্বর তফসিলে। আর যদি বলা হয় পার্ট, 9 নম্বর পার্ট। আর যদি বলা হয় পঞ্চায়েতের ধারা কত? 243 থেকে 243 ও নাম্বার ধারায় কিন্তু এই পঞ্চায়েত গঠনের কথা বলা আছে। হলো, আচ্ছা, নেক্সট প্রশ্ন, আইহোল শিলালিপি থেকে কোন শাসক সম্পর্কে জানা যায়? আইহোল শিলালিপি থেকে কোন শাসক সম্পর্কে জানা যায়? অপশন সমুদ্রগুপ্ত, নাকি দ্বিতীয় পুলকেশী, নাকি প্রথম সাতকর্ণী, নাকি গৌতমীপুত্র সাতকর্ণী? কি হবে? দ্বিতীয় পুলকেশী সম্পর্কে আমরা জানতে পারি আইহোল প্রশস্তি থেকে, যেটি রচনা কে করেছে? রবি কীর্তি। দ্বিতীয় পুলকেশীর শোভা কবি রবি কীর্তি কিন্তু এই আইহোল প্রশস্তি রচনা করেছে। আচ্ছা, দ্বিতীয় পুলকেশী কোন বংশের শাসক ছিল? চালুক্য বংশের শাসক ছিল। দ্বিতীয় পুলকেশী কিন্তু 618 খ্রিস্টাব্দে নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে কিন্তু পরাজিত করেছিল। পরীক্ষায় আগে অনেকবার প্রশ্ন এসেছে বা আপকামিং এক্সামে আসতেও পারে যে দ্বিতীয় পুলকেশী কোন শাসককে পরাজিত করেছিল? হর্ষবর্ধন। কত সালে? 618 খ্রিস্টাব্দে। খ্রিস্টাব্দে। আর হচ্ছে তোর কোন নদীর তীরে? নর্মদা নদীর তীরে। হলো, আচ্ছা, সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা জানতে পারি কোন প্রশস্তি থেকে? এলাহাবাদ প্রশস্তি।
বা প্রয়াগ প্রশস্তি থেকে জানতে পারি, যেটা কে রচনা করেছে? হরিসেন রচনা করেছে। আচ্ছা, সমুদ্রগুপ্ত কোন বংশের রাজা ছিল? গুপ্ত বংশের। আচ্ছা, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়ে থাকে। আর সমুদ্রগুপ্তর সময় এক ধরনের মুদ্রা প্রচলিত ছিল, যে মুদ্রার এক পৃষ্ঠে কি না সমুদ্রগুপ্ত বীণা বাজাচ্ছে এরকম প্রতিচ্ছবি কিন্তু পাওয়া গেছে। হলো। আচ্ছা, প্রথম সাতকর্ণী সম্পর্কে আমরা জানতে পারি কোন লিপি থেকে বা প্রশস্তি থেকে? নানঘাট শিলালিপি থেকে। নানঘাট শিলালিপি থেকে, যেটা কে লিখেছে? না তার স্ত্রী নয়নিকা বা নাগানিকা। তাহলে প্রথম সাতকর্ণী স্ত্রী নয়নিকা বা নাগানিকা যিনি লিখেছিল কি না তো নানঘাট শিলালিপি, যেখান থেকে তার স্বামী অর্থাৎ প্রথম সাতকর্ণী সম্পর্কে জানতে পারি। প্রথম সাতকর্ণী কোন বংশের রাজা? সাতবাহন বংশের রাজা। সাতবাহন বংশের কততম রাজা? তৃতীয় রাজা। সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শ্রীমুখ, দ্বিতীয় রাজা ছিল কৃষ্ণ, আর তৃতীয় রাজা ছিল কিন্তু প্রথম সাতকর্ণী। আচ্ছা, গৌতমীপুত্র সাতকর্ণী সম্পর্কে আমরা জানতে পারি কোন শিলালিপি থেকে? নাসিক প্রশস্তি থেকে কিন্তু আমরা জানতে পারি। এই নাসিক প্রশস্তি কে লিখেছে? তার মা গৌতমীপুত্র সাতকর্ণীর মা গৌতমী বলশ্রী কিন্তু লিখেছিল। আচ্ছা, তো গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা, আর গৌতমীপুত্র সাতকর্ণী সাতবাহন বংশের কততম রাজা ছিল? 23তম কিন্তু রাজা ছিল। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সর্বপ্রথম কে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান পরীক্ষামূলকভাবে নির্ধারণ করেছিল? সর্বপ্রথম কে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান পরীক্ষামূলকভাবে নির্ধারণ করেছিল? অপশন হেনরি ক্যাভেন্ডিশ, নাকি জোহান্স কেপলার, নাকি আইজ্যাক নিউটন, নাকি লরেন্ট ফ্রাইডেল? কি হবে? হেনরি ক্যাভেন্ডিশ হচ্ছে কিন্তু তোর এই মহাকর্ষীয় যে ধ্রুবকের মানটা সে কিন্তু সর্বপ্রথম পরীক্ষামূলকভাবে মানে বের করেছিল বা আবিষ্কার করেছিল। আচ্ছা, মহাকর্ষীয় ধ্রুবক কি না মহাকর্ষ বল। মহাকর্ষ বলে কি বলা হচ্ছে না এই বিশ্বে প্রতিটি বস্তুই পরস্পরকে আকর্ষণ করছে, সেই বলটা কি বলা হয়ে থাকে? মহাকর্ষ বল। সেই মহাকর্ষ বলটা কিসের উপর নির্ভর করে না দুটি বস্তুদ্বয়ের যে ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এই মহাকর্ষ বলের সূত্র কি না ফোর্স। আমরা যখন ভেদের অঙ্ক করি এভাবে একটা সাইন দিই না ভেদ, তাহলে এফ ভেদের সাইন উপরে লিখবো m1 * m2 অর্থাৎ দুটি বস্তুর ভরের গুণফল মাস 1 * মাস 2, আর নিচে কি লিখবো? দূরত্বের বর্গ। হলো, দূরত্বটার বর্গ করে দেবো। আচ্ছা, এই ভেদটাকে যখন আমরা ভেদের ক্লাস 9 অঙ্ক করেছি, ভেদটাকে যখন আমরা ইকুয়াল দিতে হয় তখন আমাদের ধরে নিতে হয় যে কে ধ্রুবক। ধরি কে ধ্রুবক, ওই যে কেটা ধরা হচ্ছে এরকমই এখানে একটা ধ্রুবক রয়েছে যেটাকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। তার আগে ওয়ার্ডটা দিচ্ছে সার্বজনীন। সার্বজনীন কেন বলা হচ্ছে না এই মহাবিশ্বে প্রতিটি বস্তুর মধ্যে এই মহাকর্ষ বল ক্রিয়া করে, এমন কোনো ব্যতিক্রম নেই যে যার মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করে না। তাহলে সমস্ত বস্তুর মধ্যে বা ইউনিভার্সাল যখন কোনো একটা রূপ পাবে তখন তো তাকে সার্বজনীন বলা যায়, তাই তো? আচ্ছা, এই যে মহাকর্ষ বলটা সার্বজনীন মহাকর্ষ বলের সিজিএস পদ্ধতিতে একটা মান রয়েছে আর এসআই পদ্ধতিতে একটা মান রয়েছে। সিজিএস পদ্ধতির মান কত? 6.67 ইনটু 10⁻⁻8। সিজিএস এ বলছি 6.67 ইনটু 10⁻⁻8। আচ্ছা, সিজিএস মানে কি? বলের একক কি? ডাইন। আচ্ছা, তারপর হচ্ছে তোর ভর লয় দূরত্বের বর্গ কি হবে না সেমি স্কয়ার। নিচে কি লিখবো না গ্রাম স্কয়ার। তাহলে নিচে গ্রাম স্কয়ার না নিয়ে আমরা এভাবে লিখতে পারি কি না তোর ডাইন সেমি স্কয়ার ইনভার্স কি হবে গ্রাম স্কয়ার। এটা হয়ে গেল, এটা সিজিএস। আচ্ছা, এসআই একক কি হবে? 6.67 ইনটু 10⁻⁻11 একই রয়ে যাবে। সিজিএস এ -8 হয়, এসআই এর মান বেশি হয় -11 হয়ে গেল।
এর ইউনিট কি ছিল? ডাইন ছিল। এর এখানে ইউনিট করে দেবো নিউটন। আচ্ছা, আর তার সাথে কি ছিল? দৈর্ঘ্যের এককটা কি ছিল? এটা তো সেমি স্কয়ার ছিল, এটা যা মিটার স্কয়ার। আর ওখানে কি ভরের এককটা কি ছিল? না গ্রাম স্কয়ার, ইনভার্স গ্রাম স্কয়ার। এখানে করে দেবো ইনভার্স কেজি স্কয়ার। হলো? আচ্ছা, আরো কিছু জানেন? এই হেনরি ক্যাভেন্ডিশ, এই হেনরি, আচ্ছা, এই অভিকর্ষজ টানের মান বা অভিকর্ষজ মান শূন্য হয় কোথায়? পৃথিবীর কেন্দ্রে। সর্বাধিক কোথায় হয়? একবারে মেরু অঞ্চলে। হলো? আচ্ছা, হেনরি ক্যাভেন্ডিশ কি আরেকটার জন্য বিখ্যাত? কি আবিষ্কার করেছিল বলতো? হাইড্রোজেন গ্যাস আবিষ্কার করেছিল হেনরি ক্যাভেন্ডিশ। আচ্ছা, জোহান্স কেপলার কি আবিষ্কার করেছিল? গ্রহের গতিসূত্র, অর্থাৎ সূর্য লোকাসে থাকবে, তার চারপাশে গ্রহগুলো ঘুরবে, অর্থাৎ গ্রহের প্রদক্ষিণ সংক্রান্ত সূত্রটা কিন্তু জোহান্স কেপলার আবিষ্কার করেছিল। আইজ্যাক নিউটন কি আবিষ্কার করেছিল? গতিসূত্র। এই যে তিনটে গতিসূত্র আছে না, প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র, এই গতিসূত্র কিন্তু আবিষ্কার করেছিল স্যার আইজ্যাক নিউটন। আচ্ছা, স্যার আইজ্যাক নিউটনের একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে যেখানে এই তিনটে গতিসূত্র সম্পর্কে ব্যাখ্যা করা আছে। ওই গ্রন্থটার নাম কি? প্রিন্সিপিয়া গ্রন্থে কিন্তু এই গতিসূত্রগুলো সে প্রকাশ করেছে। আচ্ছা, লরেন্ট ফ্রাইডেল, তার একটি তত্ত্ব রয়েছে কি? কোয়ান্টাম মহাকর্ষ তত্ত্ব বা কোয়ান্টাম মহাকর্ষ সূত্র কিন্তু তোর ফ্রাইডেলের রয়েছে, লরেন্ট ফ্রাইডেল। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ করে? কোন কোষীয় অঙ্গাণু প্রোটিন সংশ্লেষ করে? অপশন রাইবোজোম, নাকি লাইসোজোম, রাইবোজোম নাকি লাইসোজোম, নাকি মাইটোকন্ড্রিয়া, নাকি প্লাস্টিড? কি হবে? রাইবোজোম। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করে বলে রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। আচ্ছা, লাইসোজোমকে কি বলা হয়? আত্মঘাতী থলি বা সুসাইডাল ব্যাগ অফ দা সেল। আচ্ছা, তোর আছে মাইটোকন্ড্রিয়া কি বলা হয়? শক্তিঘর বলা হয়ে থাকে। আচ্ছা, আর প্লাস্টিডকে কি বলবো? কোষের রান্নাঘর, অর্থাৎ কিচেন অফ দা সেল বলা হয়ে থাকে। এছাড়া কিন্তু প্লাস্টিড রান্না ছাড়াও কিন্তু বর্ণ নির্ণয়ে কিন্তু সাহায্য করে থাকে। নেক্সট প্রশ্ন, শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? শ্রী গুরু রামদাসজি আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? অপশন বলছে নাগপুর, নাকি লখনৌ, নাকি অমৃতসর, নাকি পোর্ট ব্লেয়ার। কি হবে? অমৃতসরে কিন্তু শ্রী গুরু রামদাসজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। আচ্ছা, এই অমৃতসরে আরেকটা কি রয়েছে? গোল্ড টেম্পল বা স্বর্ণ মন্দির রয়েছে। আচ্ছা, এই স্বর্ণ মন্দিরটাকে আরেকটা অন্য নামে ডাকা হয় হরমন্দির সাহিব বলে ডাকা হয়ে থাকে। আর তোর এই অমৃতসরের যে গোল্ড টেম্পল বা স্বর্ণ মন্দিরটা নির্মাণ কে করেছিল? গুরু রামদাস করেছিল স্টার্ট। এবং তার সে কততম শিখ গুরু ছিল? চতুর্থ শিখ গুরু গুরু রামদাস সে কিন্তু এটা স্টার্ট করেছিল বাই শেষের দিকে প্রায়। আর তার সাথে কিন্তু পঞ্চম শিখ গুরু যে কে? গুরু অর্জুন, সেও কিন্তু এর সাথে যুক্ত ছিল। অর্থাৎ এই স্বর্ণ মন্দির নির্মাণে প্রধান মেজর কার নাম আছে? রামদাস যদি অপশন না থাকে তখন আমরা কি করব? গুরু অর্জুন। কিন্তু যদি রাম আর অর্জুন দুটোই দিয়ে দেয় তাহলে আমরা প্রায়োরিটি দেবো কাকে? রামদাসকে। আচ্ছা, নাগপুরে যে এয়ারপোর্ট রয়েছে তার নাম কি? বি.আর. আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর। আচ্ছা, লখনৌতে রয়েছে চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দর। আচ্ছা, চৌধুরী চরণ সিং কে ছিল? ভারতের পঞ্চম প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী ছিল কিন্তু চৌধুরী চরণ সিং। তার জন্ম দিবস কত তারিখে? 23 ডিসেম্বর। সেই জন্ম দিবস উপলক্ষে অর্থাৎ বার্থ অ্যানিভার্সারি উপলক্ষে কি হয়? না কৃষক দিবস কিন্তু পালন করা হয়। আচ্ছা, পোর্ট ব্লেয়ারে কোন এয়ারপোর্ট আছে? সাভারকার বা বিনায়ক দামোদর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট রয়েছে। আচ্ছা, এটা কোথায় রয়েছে? আন্দামানের কোথায়? দক্ষিণ আন্দামান, অর্থাৎ সাউথ আন্দামানে কিন্তু এটা রয়েছে। আচ্ছা, ভারতের বৃহত্তম এয়ারপোর্টের নাম কি? কোথায় আছে? দিল্লিতে আছে। নাম ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ভারতের বৃহত্তম এয়ারপোর্ট কোনটা? ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর, যেটা হয়েছে দিল্লিতে। আচ্ছা, কলকাতায় যে বিমানবন্দরটা রয়েছে কি? বিমানবন্দর। হলো?
নেক্সট প্রশ্ন, একটি পালক, একটি কাঠের বল ও একটি ইস্পাতের বলের মধ্যে শূন্য স্থানে কোন বলটি সবচেয়ে আগে পড়বে? অর্থাৎ একটি পালক, একটি কাঠের বল, একটি ইস্পাতের বলকে শূন্য স্থান অর্থাৎ বায়ু শূন্য অবস্থায় যে রাখা হয়, যে তিনটেকে উপর থেকে ছাড়া হয়, কোন বলটি আগে পড়বে? অপশন বলছে ইস্পাতের বল, নাকি পালকটা, নাকি কাঠের বল, নাকি সবগুলোই একসাথে পড়বে? কি হবে? সবগুলো একসাথে পড়বে। কারণ কি না, ভরটা অ্যাকচুয়ালি কাজ করে কি, মানে যখন বেশি ভর মানে ভরের বস্তুটা যাচ্ছে তখন বাধা স্বরূপ হচ্ছে বায়ু তাদেরকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার ভর বেশি বলে কিন্তু তাকে সেরকম বাধা দিতে পারে না। কিন্তু পালকের ভর কম হওয়ার জন্য কি তাকে বেশি পরিমাণে বাধা দেয়। তার মানে কি আলটিমেটলি স্পিডটা বা ওরা যে টাইমটা ডিপেন্ড করে কার উপর? বায়ু থাকলে। তাহলে বায়ু যদি না থাকে তাহলে সমস্ত বস্তু সমান গতিবেগে পড়বে এবং একই সময় পড়বে। হলো? তাহলে অবাধে পতনশীল বস্তু, যে কোনো বস্তুই হোক, তাদের পড়তে কিন্তু একই সময় লাগবে। সেটা লোহার বল হোক, কাঠের বল হোক, যা খুশি বল হোক, বায়ু শূন্য অবস্থায় যদি দিয়ে দেয় প্রতিটি বস্তুরই ওপর থেকে পড়তে তাদের একই টাইম লাগবে এবং একই গতিবেগে তারা নিচের দিকে পড়বে। হলো? আচ্ছা, নেক্সট প্রশ্ন, রিহান্দ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? রিহান্দ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অপশন বলছে গুজরাট, নাকি উত্তরপ্রদেশ, নাকি মধ্যপ্রদেশ, নাকি পশ্চিমবঙ্গ? কি হবে? উত্তরপ্রদেশে কিন্তু রিহান্দ বাঁধটি রয়েছে। আচ্ছা, রিহান্দ বাঁধটি, এই বাঁধটার আরেকটা অপর নাম রয়েছে, পারবি? গোবিন্দ বল্লভ পন্ত সাগর বাঁধ হচ্ছে কিন্তু এই রিহান্দ বাঁধের অপর নাম। এটাই হচ্ছে সবচেয়ে বৃহত্তম মনুষ্য সৃষ্ট বাঁধ। আচ্ছা, রিহান্দ নদীটি কোন নদীর উপনদী? সোন নদীর উপনদী। আচ্ছা, আর কি আছে? আর এখান থেকে আর কিছু করার দরকার নাই। আচ্ছা, গুজরাটে একটা বাঁধের নাম বল। সর্দার সরোবর বাঁধ। আচ্ছা, যেটা কোথায় রয়েছে? কোন নদীর উপর রয়েছে? নর্মদা নদীর উপর কিন্তু রয়েছে। মধ্যপ্রদেশে একটি বাঁধের নাম বানসাগর বাঁধ, যেটা কোন নদীতে আছে? সোন নদীর উপর রয়েছে। আচ্ছা, আর অপশন কি ছিল? পশ্চিমবঙ্গের উপর একটি বাঁধের নাম নীলপাড়া বাঁধ। আচ্ছা, যেটা কোন নদীর উপর রয়েছে? ময়ূরাক্ষী নদীর উপর রয়েছে। আচ্ছা, কোন ডিস্ট্রিক্টে রয়েছে? বীরভূম ডিস্ট্রিক্টে রয়েছে। হলো? নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশন প্রতিষ্ঠিত হয় কত সালে? ভারতের জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হয় কত সালে? অপশন 1993 সালে, 1995 সালে, 2000 সালে, নাকি 2012 সালে? কি হবে? 1993 সালে কিন্তু ভারতের জাতীয় মানবাধিকার কমিশন কিন্তু গঠিত হয়েছিল। আচ্ছা, আগে বল যে এই মানবাধিকার কমিশনটা সাংবিধানিক সংস্থা নাকি অসাংবিধানিক সংস্থা? অসাংবিধানিক সংস্থা। অর্থাৎ এই মানবাধিকার কমিশন সম্পর্কে কিন্তু সংবিধানের কোন নির্দিষ্ট ধারাতে কিন্তু লেখা নেই। তাহলে কি এটা অসাংবিধানিক সংস্থা। আবার অসাংবিধানিক সংস্থাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটা কি স্ট্যাটুটারি বডিজ আর একটা হচ্ছে নন স্ট্যাটুটারি বডি, অর্থাৎ বিধিবদ্ধ, একটা হচ্ছে অবিধিবদ্ধ। তাহলে অবিধিবদ্ধ আর বিধিবদ্ধ কাকে বলবো? না, বিধিবদ্ধ সংস্থা সেগুলোকে বলবো যেগুলো ভারতের সংবিধানে কোনো উল্লেখ নেই, কিন্তু কোনো একটা নির্দিষ্ট অ্যাক্ট বা আইন প্রণয়নের মাধ্যমে সেটা তৈরি হয়েছে, তাকে বলবো বিধিবদ্ধ বা স্ট্যাটুটারি বডিজ। আর নন স্ট্যাটুটারি বডিজ কাদেরকে বলবো? না, যাদের তো সংবিধানে নেই, কোনো অ্যাক্ট দ্বারাও তৈরি হয়নি, কেন্দ্রীয় মন্ত্রীদের দ্বারা কিন্তু তৈরি হয়েছে, সেগুলো হচ্ছে নন স্ট্যাটুটারি বডিজ এর মধ্যে পড়বে। তাহলে এই যে হিউম্যান রাইটস এর যে তোর কমিশনটা, এটা কার মধ্যে পড়ে? এটা হচ্ছে অসংবিধানের মধ্যে পড়বে, অর্থাৎ সংবিধানে নাই লেখা। আর কি এটা হচ্ছে অ্যাক্টের দ্বারা তৈরি হয়েছে, অর্থাৎ স্ট্যাটুটারি বডিজ বা বিধিবদ্ধর মধ্যে পড়বে। আচ্ছা, তাহলে অ্যাক্টের মাধ্যমে যেহেতু গড়ে উঠেছে, তাহলে অ্যাক্টটার নাম কি? প্রোটেকশন অফ হিউম্যান রাইটস। হ্যাঁ, প্রোটেকশন অফ হিউম্যান রাইটস 1993 অ্যাক্টস এর মাধ্যমে কিন্তু এটা গড়ে তোলা হয়েছিল। হলো? আচ্ছা, হেডকোয়ার্টার নিউ দিল্লি। আচ্ছা, হেডকোয়ার্টার রয়েছে কোথায়? নিউ দিল্লিতে রয়েছে। আর তোর এর চেয়ারম্যান, এই চেয়ারম্যান বা চেয়ারপারসন কে হবে? সুপ্রিম কোর্টের এক্স জাস্টিস, তাই তো? চিফ জাস্টিস হতে পারে বা এমনি জাস্টিস হতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টে হতে হবে। আর কি
তোর প্রতি বছর বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে পালিত হয়? 10ই ডিসেম্বর তারিখে পালিত হয়। হলো। আচ্ছা, নেক্সট প্রশ্ন, কলি ভারতের কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? কলি ভারতের কোন রাজ্যের বিখ্যাত লোকনৃত্য? কোন কলি? বিরাট কোহলি। অপশন বলছে মহারাষ্ট্র, নাকি তামিলনাড়ু, নাকি ঝাড়খণ্ড, নাকি পশ্চিমবঙ্গ? মহারাষ্ট্র। কলিটা কি না একটা লোকনৃত্য যেটা ছেলে এবং মেয়ে উভয় পারফর্ম করে। আর তারা কোন সম্প্রদায়ের মধ্যে মেনলি দেখা যায়? জেলে সম্প্রদায়। জেলে সম্প্রদায় কাদেরকে বলা হয়? যারা মাছ ধরে তার মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করে তাদেরকে জেলে সম্প্রদায় বলা হয়ে থাকে। ওই জেলে সম্প্রদায়ের লোকেরাই কিন্তু এই কোলি যে ফোক ড্যান্সার রয়েছে সেটা পারফর্ম করে থাকে। আর তাছাড়া আরো কিছু কিছু রয়েছে। কি কি মহারাষ্ট্রের কি কি আছে? তামাশা, লাবণী, পাপড়ি নাচ, এগুলো সব হচ্ছে তোর মহারাষ্ট্র। মহারাষ্ট্রের। আচ্ছা, তামিলনাড়ুর মধ্যে কোন কোন ফোক ডান্স গুলো রয়েছে? কোলাস্টাম, কুম্মি, কারাপি, তারপর হচ্ছে তোর কারাগাম, মানে ক দিয়ে দেখ হচ্ছে দেখ, কুম্মি, কোলাস্টাম, তারপর হচ্ছে কাবাডি, তারপর হচ্ছে কারাগাম, দেখ সব ক দিয়ে। তামিলনাড়ুতে এগুলো সবগুলো এই ফোক ডান্স গুলো রয়েছে। আচ্ছা, তারপর ঝাড়খণ্ডে কি কি রয়েছে? পাইকা, সারহুল, আলকা। কি পাইকা, সারহুল, আলকা। পশ্চিমবঙ্গে কি কি আছে? ছৌ আছে, কীর্তন, যাত্রা, বাউল আছে। তাহলে পশ্চিমবঙ্গে কি ছৌ, কীর্তন, বাউল, যাত্রা, এগুলো সব হচ্ছে তোর পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ লোকনৃত্য। আচ্ছা, আজকের আলোচনার শেষ প্রশ্ন, যেটা হোমওয়ার্ক থাকছে, তোমরা কমেন্ট বক্সে সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবে। প্রশ্নটি হলো, মনসবদারি প্রথার সূচনা কে করেন? মনসবদারি প্রথার সূচনা কে করেন? অপশন বাবর, নাকি আকবর, নাকি শাহজাহান, নাকি ঔরঙ্গজেব? আজকের আলোচনা এখানেই শেষ করছি। আজকের আলোচনার প্রশ্ন এবং আলোচনা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি আলোচনাটি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে এবং বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।